কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি তা জানা যাবে আগামী সেপ্টেম্বরে। শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই সময় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে ওই নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করেন সংসদ সদস্যরা। মামুন হোসেনের প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে নির্বাচিত রাষ্ট্রপতি কবে পাওয়া যাবে তা নিয়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলে কিংবা পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রীও বললেন সেই বিধানের কথা। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আরো জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। এদিকে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ শীর্ষক পরামর্শ সভায় আইনমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন প্রতিকার আইন অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন এটাকে নেইনি, এটাকে বলেছে, এটার ক্ষেত্রে আমরা পাবলিক স্টেটমেন্ট করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী সোমবার থেকে শাপলা চত্বরে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি, সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। মামুন হোসাইন, ৭১, ঢাকা। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন, দলটির শীর্ষ নেতারা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় স্থায়ী কমিটিতে। শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি জানান, এ নিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এদিকে জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনিও জানান, রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে এবং পরেও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার চাইছে বেশ কয়েকটি রাজনৈতিক দল, তবে এ নিয়ে কোনো অবস্থান জানায়নি বিএনপি। রিজভী বলেন, বিষয়টি নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করবেন। রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন, এমনটা বলাই যায়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি থাকার আগেও পরের অপরাধে বিচার করা যাবে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, এমন অভিমত আইনজীবীদের। এদিকে রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই 2025 সালে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেছে। আইনমন্ত্রী জানান, কারা কী উদ্দেশ্যে মামলাটি করেছে তা খতিয়ে দেখা হবে। মাইনুল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচিত ও সমালোচিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বৈরাচারী আমলে তার নিয়োগ নিয়ে অসন্তোষ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে। এমনকি দুদকে কর্মরত থাকাকালীন এবং এরপরে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সমালোচনা ছিল সব মহলেই।
অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ আর দুর্নীতির অভিযোগে তার বিচারের দাবি জানিয়ে আসছেন অনেকেই। যদিও সংবিধান বলছে দায়িত্বে থাকাকালীন অবস্থায় দায়মুক্তি পান রাষ্ট্রপতি। তবে এর আগে ও পরের বিষয়ে কি ঘটে? সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো রাষ্ট্রপতির বিচারের নজির আছে বাংলাদেশে। যে কোনো রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ কিংবা অপসারিত হওয়ার পরে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন বা ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করার পরে কিংবা অপসারিত হওয়ার পরে তাকে সেই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে, তাকে আইনের মুখোমুখি করতে, তদন্ত করতে কিংবা সাজা দিতে কোনো বাধা আইনে নাই। সংবিধান শুধুমাত্র রাষ্ট্রপতি পদে আসীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা যাবে না সেই রক্ষা কবচটি ওনার জন্য ছিল, যেটা রাষ্ট্রপতির পদ থেকে উনি ছেড়ে দেওয়ার পরে সেই রক্ষা কবচ আর ওনার জন্য থাকবে না। দুর্নীতি দমন কমিশন থেকে অবসরের পর 2017 থেকে 2023 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় ব্যাংকটি থেকে লাখ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। হাইকোর্টের রিটে এ তদন্ত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, যেখানে নাম আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। এছাড়াও ঢাকার জজ কোর্টে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 2025 সালে মামলা করে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। তখন তিনি রাষ্ট্রপতি। এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ ধরনের বিষয় কেন ঘটল তা খতিয়ে দেখা হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি, যাতে রাষ্ট্রপতি প্রোটেক্ট। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ করতে চায় সরকার। সেই লক্ষ্যে সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নভ থিয়েটারে 2 দিনের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পোশাক শিল্পের পরেই সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। শফিকুল হকের প্রতিবেদন। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থাকে সামনে রেখে শুরু হলো ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সামিট 2026। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। এই 2 দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাআল্লাহ। আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ খাত নিয়ে অপার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের অপার সম্ভাবনার বার্তাও পৌঁছে দেন তিনি। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সরকার প্রধান জানান, সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্পই নয়, এটি আধুনিক সভ্যতার ভিত্তি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে, সেটি কাজে লাগাতে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে তাদের পাশে সরকার আছে এবং থাকবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাআল্লাহ
বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। শফিকুল হক, ৭১, ঢাকা। রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী সহ এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন সহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক এই গ্যাস সংকটে পড়েছেন। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। গ্যাসের সিরিয়ালে আসছিলাম 2 ঘন্টা ধরে, পাম্পের ভিতরে ঢুকছি 2 ঘন্টা পরে। ঢোকার সাথে সাথে নজর লাগাবে, এর ভিতরেই মেশিন বন্ধ হয়ে গেছে। আর আজকে 9টা থেকে এই পাম্পে অবস্থান করতেছি, কোনো গ্যাস পাচ্ছি না। জিজ্ঞেস করতেছি গ্যাস কখন আসবে, ওনারা বলতেছে যে 4টা 5টা হইতে পারে এবং নাও হতে পারে। পাম্প কর্তৃপক্ষ বলতেছে যে লাইনে গ্যাস নাই। আজকে আমরা 3-4 দিন যাবত এই অবস্থায় আছি, কোনো পাম্পই গ্যাস নাই। ঢাকার শহরে কোনো পাম্পে আমরা গ্যাস পাইতেছি না। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা চালে আসার পরে দেখি যে আবার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না, কোনো উন্নতি নাই। আবার আমাদের 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আবার গ্যাস নিতে হয়। সর্বনিম্ন 5 PSI দরকার, কিন্তু আমরা 5 PSI পাচ্ছি না। এই কারণে আমাদের 2টা মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। ডিএনসির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে এক দম্পতি চিকিৎসকের কাছে গেলে তিনি সেটা করে দেন 15,000 টাকায়। কিন্তু কয়েক সপ্তাহ পর ওই দম্পতি বুঝতে পারেন যে উদ্দেশ্যে চিকিৎসকের কাছে যাওয়া তা পূরণ হয়নি। তাহলে অপারেশনটিতে কি হয়েছিল? এখন শিশুটি কি সুস্থভাবে জন্মলাভ করবে? সবুজ মাহমুদের প্রতিবেদন। সঙ্গত কারণেই এই দম্পতির নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তাদের। নাম ডক্টর ফাহমিদা নাজ। রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। বিশ্বাস করে গিয়েছে, তো ওই কথাটুকু আমাদের জন্য ইনাফ ছিল যে হ্যাঁ। এই নারী গর্ভধারণের 2 মাস পর জন্ম নিয়ন্ত্রণের জন্য ডক্টর ফাহমিদা নাজের কাছে যান। কমফোর্টে গেছি এবং ওনাকে দেখাইছি। ওনাকে দেখানোর পরে উনি আমাকে সাজেশন যেভাবে দিয়েছেন সে মতোই আমি আসলে ওই ডিএনসি করার সিদ্ধান্তটা ফাইনালাইজ হয়, সেভাবেই ওনার কাছে যাওয়া আর কি। ডাক্তার ফাহমিদা নাজের পরামর্শে এই দম্পতি ডাইলেশন অ্যান্ড কিউরেটেস বা ডিএনসি করার সিদ্ধান্ত নেয়। ডিএনসি হলো গর্ভপাতের একটি পদ্ধতি। মূল ব্যাপারটা হলো উনি গত 8 এপ্রিল কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসি সম্পন্ন হয় 15,000 টাকায়। চেম্বারে এসে ওনাকে প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে অপারেশনটা কেমন হয়েছে আপনি বলুন। তো বললো না 100% সাকসেসফুল অপারেশন, এটা কোনো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক আছে। কিন্তু কিছুদিন পর এই নারী গর্ভে সন্তানের নড়াচড়া অনুভব করতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? আগের মতো যেমন প্রেগনেন্সি চলাকালীন আমার যেরকম অসুবিধাগুলো হচ্ছিল, সিমটমসগুলো ছিল, খাবার খেতে পারছি না, বমি হচ্ছে, সেই সিমটমসগুলো রয়ে গেছে। তখন যে আমি একটা লোয়ার অ্যাবডোমিনের একটা আল্ট্রাসোনোগ্রাম করি, তো তখনই আমি জানতে পারি যে আসলে আমার 4 মাস 4 দিন চলছে, আমার বেবিটা অ্যালাইভ। 8 জুন 2026 এই দম্পতি আবারও কমফোর্ট চেম্বারে গেলেন ডক্টর ফাহমিদা নাজের সাথে দেখা করতে। রিপোর্ট দেখার পর তিনি যেন আকাশ থেকে পড়লেন। আমাদের আসলে এটা আমাদের প্রশ্ন যে এটা আসলে কিভাবে সম্ভব। স্বামী স্ত্রী দুজনই জানতে চান গর্ভপাতের জন্য হাই পাওয়ার ঔষধ সেবন করায় শিশুটি যদি কোনো বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করে তাহলে মেনস্ট্রুয়েশনের জন্য যে আমি 1 মাস ফ্রোজেন নাকি একটা ছিল, তা তো সবই বুঝলাম। এটা কি এই বাচ্চাটার উপর কি কোনো প্রভাব পড়বে না? আপনি যদি একটু জোরে সাথে বলেন। এখন ডাক্তার ফাহমিদা তাদের প্রস্তাব দিলেন আবার অ্যাবর্শন করার, কিন্তু তারা রাজি নয়। অ্যাবর্শন করব কি না করব এখন তো ডিসিশন তো আমরা নেব। আমার কাছে আসলে আমি করতে পারবো, আমি করব। তাদের অভিযোগ ডিএনসি না করেই অপারেশনের টাকা নিয়ে প্রতারণা করেছেন ডাক্তার ফাহমিদা নাজ। তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তাহলে আমার সাথে কি হলো? তাহলে কি কিছু করলো? তো অবশ্যই ডিএনসি করা হয়েছে, এটা কি আপনি বলবেন যে আমি করি নাই? অন্যদিকে ক্যামেরার মুখোমুখি হওয়ার পর নিজের দায় স্বীকারও করলেন ডক্টর ফাহমিদা নাজ। আমি তো বলছি এটা মিসড হয়েছে। 1 মাস পরে যখন হলো না,
তখনও তো দেখা করবো। আমি বলবো যে আমার দিক থেকে তো আমি মিস হয়েছেই, কিন্তু এটা আমার একটা যে কোনো অপারেশনেরই একটা কমপ্লিকেশন, ওখানে একটা পয়েন্টই আছে, লিস্ট হতে পারে। এখন প্রশ্ন হলো, কেউ চাইলেই কি গর্ভপাত করতে পারে? চিকিৎসক যে প্রক্রিয়ায় এতে রাজি হলেন তা কি বৈধ? এর একটা উত্তর পাওয়া গেল চিকিৎসক নিবন্ধন কর্তৃপক্ষ বিএমডিসির কাছে। ওনাকে ডিএনসি করার কথা কি ডক্টর বলেছেন নাকি উনি নিজে ডিজায়ার করেছেন? উনি তো নিজের চিকিৎসা নির্ধারণ করে দিতে পারেন না রোগী হিসাবে। ডিএনসি করতে গিয়ে সেটা ফেল করে প্রেগনেন্সি কন্টিনিউশন হয়েছে, এইটা আসলে খুব লাইকলি ম্যাটার্স না, এটা একটু আনলাইকলি মনে হচ্ছে। রোগী বা রোগীর স্বজনেরা যদি আমাদের কাছে অভিযোগ করে, অবশ্যই সেটি আমরা তলিয়ে দেখব। প্রতিবেদনটি তৈরি করার সময়ই বিষয়টি নিয়ে সমঝোতা করার জন্য ভুক্তভোগীদের সাথে একাধিকবার যোগাযোগ করে ডাক্তার ফাহমিদা নাজ, কিন্তু সেই দম্পতি ডাক্তারের প্রস্তাবে রাজি হয়নি। এই ধরনের ডাক্তারকে ইমিডিয়েট তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং তার ডাক্তারি লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া উচিত। শেষ পর্যন্ত অনাগত শিশুটি যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, এই প্রত্যাশা সবার। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। নানা ধরনের ভেষজ ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এই চিকিৎসা অনেকেই গ্রহণ করছেন। সম্প্রতি দেশের একমাত্র সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আকুপাংচার, হিজামা সহ ৫ ধরনের থেরাপি, যা রোগীরা পাচ্ছেন বিনামূল্যে বা নামমাত্র মূল্যে। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আকরাম হোসেন। রোকনউদ্দিন বাম পায়ে ঠিকমতো শক্তি পান না, মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা। ১ বছর নানান জায়গায় চিকিৎসা করিয়ে এখন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আকুপাংচার থেরাপি নিচ্ছেন। আমি হাঁটতে আমার রোগে টান লাগতো, পাও শেষাই হাঁটতাম, এখন এটা মোটামুটি আমি হাঁটতে পারতেছি। পিএলআইডি বলেন, ব্যাক পেইন বলেন, সার্ভাইকাল ভার্টিব্রালের সমস্যা বলেন এবং ঘুমের সমস্যা বলেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত রোগীগুলোকে আমরা আকুপাংচার দিয়ে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। পাশের আরেকটি কক্ষে ঝিনাইদহের মিজানুর রহমানকে দেয়া হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আগের চেয়ে ভালো বোধ করছেন বলে জানান তিনি। মাজার থেকে ব্যথাটা চলে আসে নিচে, এত পরিমাণ ব্যথা শুরু হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। 2 হাঁটুতে ব্যথা আর পা ঝিনঝিন করতে আর অবশ লাগতো। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি, ব্যাঙ্গালোর পর্যন্ত। বায়ো পিউরিফিকেটরি থেরাপি অর্থাৎ শোধন থেরাপি, আমাদের শরীরে অনেক ধরনের টক্সিন আমরা জানি যে জমে, এগুলোকে রিলিজ করার একটা অন্যতম ওয়ে হলো এই পঞ্চকর্ম থেরাপি। শুধু আকুপাংচার বা পঞ্চকর্ম নয়, রোগ অনুযায়ী এখানে চলছে ইয়োগা, হিজামা বা কাপ থেরাপি, চলছে বন্ধ্যাত্বের চিকিৎসাও। ব্যয়বহুল এইসব থেরাপি মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়া হচ্ছে বিনামূল্যে। কোনো থেরাপির খরচ হয় নামমাত্র। ওনার স্ট্রোক পরবর্তী যে কমপ্লিকেশনগুলো দেখা দিচ্ছে, ওনার রাইট সাইড হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রাইট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করছে। আমাদের পেশেন্ট দীর্ঘমেয়াদী যে রোগগুলো আছে, যেমন আর্থ্রাইটিক পেইন, তারপরে হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জের ক্ষেত্রে ব্যথা অনুভব করে, সেগুলো চলে যায়। আমাদের এখানে বর্তমানে ইনফার্টিলিটি নিয়ে একটা কর্নার খোলা হয়েছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কর্নার নামে। সফলতা পাচ্ছি এবং এটা কস্ট ইফেক্টিভ। আউটডোরে যে রোগগুলো আসে সেখান থেকে স্ক্রিনিং করে আমরা ভর্তি করা হয়। মেডিসিন লাগে, এক্সারসাইজ, থেরাপিউটিক যে যোগ ব্যায়াম, এই ব্যায়াম প্লাস আমরা যে খাদ্য পথ্য, লাইফস্টাইল, এগুলি সব কিছু মিলেই আর ইয়োগাটা পার্ট। ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতির মধ্যে ইউনানি ও আয়ুর্বেদিকের আবেদন সবসময়ই আলাদা। প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ তৈরি হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সেই সাথে চিকিৎসা খরচ কম হওয়ায় এখনও জনপ্রিয় এই সেবা অনেকেই নিচ্ছেন। এমন মানুষ আমি দেখেছি সারা জীবন এলোপ্যাথি খাননি। যখন রোগটা খুব হালকা পর্যায়ে থাকে, তখন যদি এই ওষুধগুলো গ্রহণ করা হয় তাহলে ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি ভালো লাভ পাবে। ইউনানি ও আয়ুর্বেদিক মূলত নানা ওষুধি গাছের পাতা, শেকড় বা ছাল থেকে তৈরি হয়। কলেজটিতে 100 প্রজাতির 200টি ঔষধি গাছ রয়েছে গবেষণাগারও, অথচ লোকবলের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। প্রত্যেকটা গাছ থেকেই যে পাতা, শেকড় বা বাকল হয়, এগুলা ইউনানি ওষুধ তৈরি বা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে। জনবলের অভাবে স্টাফ না থাকার কারণে আমি সরাসরি বাগান থেকে জিনিসগুলো ব্যবহার করতে পারছি না। দেশে 300-র বেশি ফার্মাসিউটিক্যালে তৈরি হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ। সংশ্লিষ্টরা বলছেন, অত্যন্ত সম্ভাবনাময় এই খাতে সরকার মনোযোগী হলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমানো সম্ভব হতো, অন্যদিকে স্বল্প খরচের রোগীরা সেবা পেতেন। চিকিৎসা শাস্ত্রে ইউনানি এবং আয়ুর্বেদিকের রয়েছে সমৃদ্ধ ইতিহাস।
আছে আস্থা, গুণগত মান আর বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে বৈশ্বিক স্বীকৃতিও। কিন্তু বাংলাদেশের এটি এখনও অনেক পেছনের সারিতে। অথচ এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। সঠিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝা ও কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে লিডারশিপ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, দেশের তথ্য যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যালেঞ্জ বর্তমানের চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে মানুষের সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল, কিন্তু এখন থেকে সভ্যতার পথ চলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাইকে ধন্যবাদ যে আপনারা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্ত হয়েছেন এবং আপনারা সকলেই এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবেন। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাদের প্রতিভা বিকাশের জন্য নতুন নতুন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আজ বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ববি হাজ্জাজ এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে। এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজনে সরকার সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এবছর দেশের 121টি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের 2545 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক। তাদের এই সাফল্য ভবিষ্যতে দেশের জন্য দক্ষ ও যোগ্য মানব সম্পদ গড়ে তুলবে বলেও অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়। সেখানে তারা প্রমাণ করে দিচ্ছে যে তাদের মেধার কোনো ধরনের কমতি নাই। তাহলে তাদের মেধা উন্মোচনের জন্য আরো জায়গা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে ইনভেস্ট করতে চান বাংলাদেশের ভবিষ্যতে, এবং সেই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার স্কুলের প্রিন্সিপাল, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর যারা আজকে উপস্থিত আছেন, আপনারা আপনাদের স্কুলে যদি এই ধরনের প্রোগ্রাম শুরু করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদের সকল সহযোগিতায় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। চলতি অর্থ বছরেও যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে 7 থেকে 8 লাখ টন গম কেনা হবে, যা আগের অর্থ বছর থেকেও বেশি। এই তথ্য জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিমউদ্দিন খান। বলেন, দেশটির সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এতে বাড়ছে রাশিয়া, ইউক্রেন, ভারত সহ প্রায় সব দেশ থেকেই পিছিয়ে থাকত যুক্তরাষ্ট্র। মোহন ইসলামের রিপোর্ট। দেশে খাদ্যশস্যের মধ্যে চালের পরে অবস্থান গমের। একটা সময়ে অভ্যন্তরীণ উৎসে বিপুল উৎপাদন হলেও বর্তমানে তা নেমেছে একরকম তলানিতে। ফলে চাহিদার প্রায় 95% এখন মেটাতে হয় আমদানি করে। সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল 7 লাখ টনের আশেপাশে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে যুক্তরাষ্ট্রের গম তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো অঞ্চলের চাইতে তার কোয়ালিটি ভালো। আমরা গত অর্থ বছরে যে গম সরবরাহ পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে, তার কোয়ালিটি আমরা প্রত্যেকটাই স্যাম্পল 2বার টেস্ট করেছি, একবার চট্টগ্রাম বন্দরে এবং আর একবার মংলা বন্দরে। তো উভয় টেস্টেই দেখেছি আমাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড তার চাইতে এটা অনেক উপরে ছিল। সো আমরা হ্যাপি এই গমের কোয়ালিটি নিয়ে। ইউএসএ থেকে আমরা কেমন গম, মানে কত পরিমাণ? অ্যারাউন্ড 7 লাখ টন। একটা সময় পণ্যটি আমদানিতে প্রধান দুই উৎস ছিল রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনা, ব্রাজিল এবং ভারতের উপর নির্ভরতা বাড়ায় বাংলাদেশ। তবে সেই হিসাব আরও খানিকটা উল্টে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির পর। কেন? গম আমদানির টার্গেট মূলত সর্বোচ্চ 10 লাখ টন। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি, এটা বাজেট বরাদ্দ সাপেক্ষে। তাহলে কি বলা যায় যে সিংহভাগে আপনার এবার আমেরিকা থেকে আনবেন? সিংহভাগ আমেরিকার থেকে। এর বাইরে যদি অন্য কোনো সোর্সে ভালো পাওয়া যায় সেটাও আমরা আনবো। যেমন আমরা যেটা ওটিএম পদ্ধতিতে যেটা করেছি,
সেই সোর্সটি আসলে ইউএসএ না, সেটি ব্ল্যাক সি রিজন। দ্যাট মিনস তারা হয় রাশিয়া, ইউক্রেন, তারপরে আপনার বুলগেরিয়া, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব সোর্স থেকে তারা। খাদ্য অধিদপ্তর বলছে চুক্তি শর্ত পূরণ করতে চলতি অর্থ বছরেও দেশটি থেকে আমদানি করা হবে 7 থেকে 8 লাখ টন গম। যদিও এক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না দাম কিংবা মানের ক্ষেত্রে। মহাপরিচালক বলেন এর বাইরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও কেনা হবে আরো কিছুটা। মূলত সরকারের বাইরে বেসরকারি খাত বিপুল গম আমদানি করে বিভিন্ন দেশ থেকে। সবশেষ অর্থ বছরের 11 মাসে যাতে মোট ব্যয় হয়েছে 2 বিলিয়নের উপরে। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি। মোহন ইসলাম, 71, ঢাকা। পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী প্লাগ ইন হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়াতে চায় সরকার। এজন্য আমদানি পর্যায়ে কর ভারও কমিয়েছে। তবে সিসি বিন্যাস কর ভারের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এর ফলে মূলত একটি দেশের গাড়ির বাজারে পরিণত হবে বাংলাদেশ। এছাড়া প্লাগ ইন গাড়ি নিয়ে সরকারি নীতিতেও গলদ আছে, যার কারণে অর্থায়ন করছে না ব্যাংক। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে বিশ্বব্যাপী। বাংলাদেশেও এর ব্যবহার বাড়াতে এবার বাজেটে কর ছাড় দিয়েছে সরকার। তবে এটি নির্ধারণ করা হয়েছে সিসি বিন্যাসে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন এতে 18 সিসি পর্যন্ত গাড়ির দাম কিছুটা কমলেও এর উপরে সিসি পর্যন্ত প্লাগ ইন এবং সব রকম রিকন্ডিশন গাড়ির দাম বাড়বে। সিসি স্ল্যাব ভাঙাতে আমরা ভালো এফেক্টেড হয়েছি। আমাদের তেলের গাড়িগুলোর দাম বেড়ে গেছে, হাইব্রিডও আগের চেয়ে একটু বাড়তি দামে আমাদের আনতে হচ্ছে। এই কারণে আমরা বাজারে ক্রেতা শূন্য হয়ে পড়ছে। বাজেটে 1800 সিসি পর্যন্ত প্লাগ ইন হাইব্রিড নতুন গাড়ির মোট কর ভার 93.16% থেকে কমিয়ে 73.44% এবং 2000 সিসি পর্যন্ত পিআই গাড়ির 132.3% থেকে কমিয়ে কর করা হয়েছে 96.10%। কিছু চাইনিজ গাড়ি সুবিধা পেয়েছে 1 থেকে 2000 সিসি পর্যন্ত স্ল্যাব করাতে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যদি 2500 সিসি পর্যন্ত করতো, 1800 থেকে 2500, তাহলে কিন্তু জাপানিজ যে উন্নত মানের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আমরা সুলভ মূল্যে বিক্রি করতে পারতাম। ব্যাংক তার বিনিয়োগ খুঁজতেছে, ব্যাংক তার প্রফিট খুঁজতেছে, কেউ কি বাংলাদেশ খুঁজতেছে না? বাংলাদেশ ব্যাংকের কাছে 4600 কোটি টাকা আছে গ্রিন ফান্ড। ইলেকট্রিক গাড়ি কিভাবে গ্রিন ফান্ডের আওতায় না পড়ে? যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সিসি বিন্যাসের মাধ্যমে কর নির্ধারণ করে সরকার হয়তো চড়া দামের বিলাসী গাড়ির আমদানি কমাতে চাইছে। স্ল্যাবগুলো ভিন্ন ভিন্ন হওয়া মানেই হচ্ছে যে যত আপনার সিসি বাড়ছে এটা অনেকটা লাক্সারি বা বিলাসী পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে, সেইভাবে ট্যাক্সটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরকারের যে ফিলোসফি, আমি বলছি যে আমাদের ডিজেল চালিত গাড়ির ফিলোসফি কিন্তু একই, যত সিসি বাড়তে থাকে তার উপর ট্যাক্সটা বেশি আসে। অর্থনীতিবিদরা বলছেন এই গাড়ি সত্যিকার পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী করতে নবায়নযোগ্য জ্বালানিতেও জোর দিতে হবে। আমার প্রায় 22% বিদ্যুৎ আসে হলো ডিজেল অথবা ফার্নেস অয়েল দিয়ে। সেই জায়গাটাতে দিয়ে কিন্তু আমি ইভি সামনের দিনের মিডিয়াম টার্মে আমি কিন্তু সাস্টেনেবলভাবে বাড়াতে পারবো না। তখন ইলেকট্রিসিটি ক্রাইসিসটা কিন্তু আমার থাকবে। আমরা আরও বেশি যদি নবায়নযোগ্য জ্বালানি এবং লো কস্ট ফুয়েলের ভিতরে যাই, তখনই শুধুমাত্র যেই পরিকল্পনাটা থেকে আমরা এটাতে আগাচ্ছি সেইটা অনেক বেশি সাফল্য পাবে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমদানি করা প্লাগ ইন গাড়ি শুল্কমুক্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি রাজধানীতে 1400 বৈদ্যুতিক বাস চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে রপ্তানিমুখী নন বন্ডেড শিল্প কারখানাকে শুল্কমুক্ত সুবিধা দিল এনবিআর। এতে রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের, বিশেষ করে সোয়েটারে। তবে প্রযুক্তি সক্ষমতার অভাবে নতুন নীতির বাস্তবায়ন করতে পারছে না কাস্টমস ও রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ পণ্য সোয়েটার, যার রপ্তানি ছাড়িয়েছে $5 বিলিয়ন ঘর। অথচ বিশ্ববাজারে আরও বেশি সম্ভাবনা থাকলেও তা ধরতে পারছে না বাংলাদেশ। কারণ এই খাতের বেশিরভাগ উদ্যোক্তাই আটকে আছেন জটিল শুল্ক কাঠামোর বেড়াজালে। বিজিএমইএর হিসাবে সংগঠনের অর্ধেক সদস্যই কোনো না কোনোভাবে সোয়েটার উৎপাদনের সাথে সম্পৃক্ত, কিন্তু এর বড় অংশই নন বন্ডেড। ফলে সুতা, কাপড় সহ অন্যান্য উপকরণ আমদানি কিংবা স্থানীয়ভাবে সংগ্রহের জন্য গুনতে হয় বাড়তি শুল্ক। ফলে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে কোনো রকম টিকে আছেন অন্যের ক্রয়াদেশে ভর করে। এই পলিসিটার জন্যই আমাদের এখানে প্রায় 100 সোয়েটার ফ্যাক্টরির মতো বন্ধ ছিল। ওরা সাবকন্ট্রাক্ট করতো,
ওরা বড় ফ্যাক্টরিগুলো সাবকন্ট্রাক্ট করতো এবং কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমি লাগলে আপনার কিছু ফ্যাক্টরি রেফারেন্সও দিতে পারবো। সংকট নিরসনে মাস দেড়েক আগে একটি এসআরও জারি করে এনবিআর, যেখানে স্থানীয় বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় নন বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে, যা শুধু পোশাক নয় সব খাতের জন্য উন্মুক্ত। এই সিদ্ধান্ত রপ্তানি আয়কে আরও গতিশীল করবে বলে মনে করেন উদ্যোক্তারা। অর্থমন্ত্রী মহোদয়, চেয়ারম্যানকে ধন্যবাদ, যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিয়ে গেছেন। দেশের রপ্তানি অনেক বেড়ে যাবে, বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের যে প্রতিষ্ঠান, নন বন্ডেড প্রতিষ্ঠানগুলি, যারা এইগুলি নিয়ে অনেক সাফার করছিল, তারাও এখন রপ্তানিতে তাদের গতি পাবে। আমার ধারণা বন্ডেড এবং নন বন্ডেড এগুলোর জন্য ধীরে ধীরে উন্মুক্ত করে দেওয়াটাই সমীচীন, যাতে করে যে কোনো প্রতিষ্ঠানই যাতে স্বল্প মূল্যে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে তিনি যাতে এটা রপ্তানি করেন বা উৎপাদন করেন, সেরকম একটি কাঠামোতে যাওয়া। তবে প্রযুক্তিগত দুর্বলতার কারণে থমকে আছে এই নীতির বাস্তবায়ন। বিজিএমইএ সহসভাপতি বলছেন, 6 মাস আগে নীতিগত সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নেয়নি সরকারি সংস্থাগুলো। তখনই কিন্তু আমরা ওনাদেরকে বললাম যে ঠিক আছে, পাশাপাশি তাহলে আপনারা এই সিবিএমএস এর নন বন্ডেড মডিউলটা তৈরি করে ফেলেন। এটা কিন্তু অলমোস্ট 6 মাস হয়ে গেছে। গভর্নমেন্ট তো আসলে নিয়ন্ত্রণ করতে চায় না, গভর্নমেন্ট করতে চায় কি পলিসিকে ডিফিকাল্ট করে দেয় যাতে মানুষ ব্যবসা করতে না পারে। পলিসিকে ইজি করে দাও আর নিয়ন্ত্রণটাকে শক্ত করো, কিন্তু হয়ে যায়। ব্যক্তি বিশেষ সিদ্ধান্তটাই সবসময় এনবিআরকে ইনফ্লুয়েন্স করে। এনবিআর এর প্রত্যেকটা জায়গাতে ব্যক্তি বিশেষের উপরে সিদ্ধান্ত নির্ভর করে। এখানে আনম্যান্ড অপারেশনস করার জন্য আপনার এখানে এনকারেজড হতে হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর আগ পর্যন্ত মূসক চালানের মাধ্যমে এই সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বিজিএমইএ। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বীকৃতি স্বরূপ সম্ভাব্য স্মরণ সভা নিয়ে কথা বলছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। ওনারা রাজপথে নেমে আসেন এবং ওনারা শহীদ হন এবং পুরোটা সময় জুড়ে এই আন্দোলনকে সফল করার জন্য তাদের জোরালো ভূমিকা পালন করে চলেন। এই যে ওনাদের ভূমিকাটা, এই ভূমিকাটাকেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তাদেরকে একটা স্বীকৃতি প্রদান করতে চাই এবং সেই স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানটিতে এই প্রাইভেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। যারা আহত জুলাই যোদ্ধা, অঙ্গহানি হয়েছে, দৃষ্টিশক্তি তাদের চলে গিয়েছে, এরকম অনেকেই বক্তব্য রাখবেন। তো আমি মনে করি এটা একটা গ্রেটার ইউনিটি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে, যে ইউনিটিটা 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল, যে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা যাতে আমাদের বেসিক কিছু নীতি আদর্শের জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সেই জিনিসটার ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমি মনে করি এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইবারের জন্য এবং ভবিষ্যৎ দিনগুলোর জন্য পালন করবে। তাই আজকে আমি আবারও ঘোষণা দিচ্ছি, 15ই আগস্ট 2026 শনিবার আমরা গুলশান ইউথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সেখানে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য দিবেন এবং প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছিলেন, পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম তাদেরকে অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক প্রকার তাদের যে অবদানটিকে সেটিকে খাটো করা হয়েছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমরা সকলেই যারা আন্দোলন সংগ্রামে যার যার ক্যাপাসিটিতে পার্টিসিপেট করেছেন সকলকেই আমরা তাদের যথাযোগ্য সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে চাই। ঝিনাইদহের বিরামপুর ভাইগড় সীমান্ত দিয়ে 9 নারীকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং এলাকাবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘাসুরিয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ভোরে ওই সীমান্ত দিয়ে 9 জন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির সদস্যরা তাদের বাধা দেয়। বিজিবির আহ্বানে এলাকাবাসী ঘটনাস্থলে আসে। পরে সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই নারীদের আবারও ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয়। তিনি আরো জানান, সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বিজিবির টহল ও নজরদারি আরো বাড়ানো হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে বিএসএফ এর 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তাদেরকে ভারতের অভ্যন্তরে পাঠানো হয়েছে। 58 বিজিবির সহকারী পরিচালক মুনশিম দাদুর রহমান জানান, শনিবার সকাল 6টার দিকে সামন্তা সীমান্তে 2 জন নারী ও 4 জন পুরুষকে পুশিনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহলরত সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে ভারতের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। এ ঘটনায় 58 বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ বিএসএফকে জানানো হয়েছে। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে প্রসারিত হবে নতুন চিন্তাধারা, তৈরি হবে মুক্ত ও গণতান্ত্রিক চর্চার, এমন মতামত সিভিল ডিসকোর্স ন্যাশনাল বিতর্ক উৎসবের প্রতিযোগীদের। 2 দিন ব্যাপী দ্য বাংলাদেশ ডায়ালগ ও আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অস্ট ডিবেটিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তারা। আয়োজকরা জানান, বিতর্ক আয়োজনের মাঝে দিয়ে দেশে তৈরি হবে ন্যায়, সাম্য ও সম্মানের ভিত্তিতে একটি সচেতন বাংলাদেশ গড়ার পথ। 2 দিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় এবছর অংশ নিয়েছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট 80টি শিক্ষা প্রতিষ্ঠানের 240 জন বিতর্কিক। তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশ ডায়ালগ দেখলো যে বিতর্কের, বিশেষ করে বাংলা বিতর্কের যে জায়গাটা, সেটা আসলে একটা নতুন জায়গা হতে পারে। বুদ্ধিভিত্তিক একটা চিন্তার একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছি। ন্যাশনাল লেভেলে আপনি এই ডিসকোর্সগুলো নিয়ে কিভাবে কথা বলতে পারেন বা আপনার মতামত রাখতে পারেন, সেখান থেকে আমাদের মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে কাজ করা দরকার। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।